হ্যালো ইউটিউব, ওয়েলকাম ওয়ান্স এগেন। 16 জুলাই 2025, আরও একবার রক্তে লাল বাংলাদেশ। এবার গোপালগঞ্জে গত 24 ঘন্টায় যা ঘটে গেছে সেটা ভয়াবহ, অকল্পনীয় এবং অবিশ্বাস্য। এমনভাবে একটা অঞ্চল পুরোপুরিভাবে বিচ্ছিন্ন হয়ে পুরো আলাদা হয়ে যেতে পারে, কিংবা এতটাই ফেসিজমকে সমর্থন দিতে পারে, কিংবা আওয়ামী গোলামি করতে পারে, সেটা কল্পনার বাইরে ছিল। কিংবা এত বেশি একরোখা হয়ে যেতে পারে, সেটাও ধারণার বাইরে ছিল। তবে জল্পনা কল্পনা যত কিছুই থাকুক, আওয়ামী লীগ যে সেখানে এমন কিছু করতে পারে সেটা কিছুটা আন্দাজ করা গিয়েছিল অনেক আগেই। সেই আন্দাজের বাস্তবতা অনেক বেশি হয়েছে এবং অনেক বেশি রক্তাক্ত অবস্থা তৈরি করা হয়েছে। সেটা সেই আন্দোলনকে কেন্দ্র করে ক্লিয়ারলি প্রমাণিত। জুলাই কেন্দ্রিক এনসিপির যে সমাবেশ গোপালগঞ্জে হয়ে গেছে, তার কেন্দ্রবিন্দুতে যে দাঙ্গা হয়ে গেছে গোপালগঞ্জে, তা আগামীর দিনগুলোতে কি পরিস্থিতি তৈরি করতে পারে এবং কি গুড অ্যান্ড ব্যাড সাইড তৈরি হয়েছে, তার সবকিছু তুলে আনার চেষ্টা করব। তার আগে জেনে নিন আমাদের আজকের ভিডিওর স্পন্সর বিটকমার্স বাংলাদেশে তৈরি একটা ই কমার্স সলিউশন, যাদের হাতে সব ধরনের সুবিধা রয়েছে যেগুলো আপনি ই কমার্সে চান। যেখানে আপনার জন্য রয়েছে বাংলাদেশের সব ধরনের পেমেন্ট গেটওয়ে সুবিধা, কুরিয়ার ইন্টিগ্রেশন সুবিধা, অর্ডার ম্যানেজমেন্ট সুবিধা, একই সাথে সপ্তাহে 7 দিন 24 ঘন্টায় কাস্টমার সাপোর্ট সার্ভিস। সহজ কথা, অনলাইনে একটা ই কমার্স রান করার জন্য যত ধরনের সুবিধা রয়েছে তার সবকিছুর এক জায়গায় সমাধান হচ্ছে বিটকমার্স। সো বিটকমার্সের সাথে আপনার ব্যবসা আরো সহজ এবং দ্রুত সম্প্রসারণ করুন। আপনার যত ধরনের সুবিধা আছে তার সবকিছুর জন্য বিটকমার্সের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন। সবগুলো লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে আপনি আমার রেফারেন্স দিয়েও কথা বলতে পারেন। 16 জুলাই 2024 বাংলার ইতিহাসে এক ভয়ঙ্কর রক্তাক্ত দিন, যেদিন আবু সাঈদ হত্যার মাধ্যমে শুরু হয়েছিল ফেসিজম অবসানের প্রথম পদক্ষেপ। 2024 16 জুলাই শুধুমাত্র আবু সাঈদ হত্যা হয়নি, সেদিন একে একে আবু সাঈদের পাশাপাশি হত্যার শিকার হয়েছিলেন মোহাম্মদ ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ, এমডি ফারুক, মোহাম্মদ শাহজাহান এবং সবুজ আলী। এই 5টা হত্যার 3টাই ছিল চট্টগ্রাম, 2টো ছিল ঢাকায় এবং একমাত্র আবু সাঈদের হত্যাটা ছিল রংপুরে। সহজ কথা, উত্তর থেকে দক্ষিণ এবং মধ্য বাংলা পুরোটাই মূলত রক্তাক্ত হয়েছিল সেই জুলাইয়ে। এবার 2025 জুলাই গোপালগঞ্জে ঘাঁটি ঘিরে থাকা সব ধরনের আওয়ামী ফেসিস্টের লিপ্টে থাকা সব সন্ত্রাসীদের সাথে নতুন করে আরো একবার সংঘর্ষ হয়েছে, যেখানে 4 জনের মৃত্যু হয়ে গেছে। এনসিপি রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত তারা সারা দেশে বিভিন্ন ধরনের জনমত তৈরি করার জন্য গণসংযোগ চালিয়ে যাচ্ছে, যার প্রথম শুরুটা তারা উত্তরবঙ্গ থেকে শুরু করেছে এবং ধীরে ধীরে দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে যাচ্ছে। এবং সেই গণসংযোগের একটা অংশ মূলত 16 জুলাই গোপালগঞ্জ হয়ে গেছে, যে গোপালগঞ্জ নিয়ে সবার আগে সবাই জানে যে আওয়ামী লীগের একটা ঘাঁটি। শুধু গোপালগঞ্জ নয়, গোপালগঞ্জের পাশাপাশি যতগুলো এরিয়া রয়েছে, বিশেষ করে মাদারীপুর, ফরিদপুরের মতো এরিয়াগুলোতে আওয়ামী লীগের বিশাল ঘাঁটি রয়েছে। আওয়ামী লীগের সেই ঘাঁটিতে গত 53 বছরে কেউ গিয়ে সেখানে বড় ধরনের কোনো সমাবেশ তৈরি করতে পারেনি, কিংবা বড় কোনো লিডার সেখানে গিয়ে দাঁড়াতে পারেনি। ইতিহাস ঘাটলে খুঁজে পাবেন, জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট হয়েছিলেন তখনও তিনি একটা জনমত তৈরি করার জন্য গোপালগঞ্জে সমাবেশের আয়োজন করেছিলেন, কিন্তু সেখানে গিয়ে তিনি ভালো অবস্থান তৈরি করতে পারেননি, বরং এয়ারলিফটের মাধ্যমে নিরাপদ স্থানে সরে যেতে হয়। ঠিক একই পরিস্থিতি তৈরি হয়েছিল এরশাদের সময়ও। এরশাদও কোনোভাবেই সেখানে যাওয়ার সাহস করতে পারেননি, কিংবা কোনো ধরনের সমাবেশ করে সেখানে জনমত তৈরি করার চেষ্টা করতে পারেননি। 53 বছর পরে এসে পুচকে ছেলেরা যখন এনসিপি তৈরি করেছে, তারা মূলত সেখানে গিয়েছে এবং মুজিবের ঘাঁটিতে দাঁড়িয়ে মুজিব মুর্দাবাদ বলে স্লোগান দিয়েছে। স্লোগান শেষ হওয়ার পরে সেখানে শুরু হয়ে গেছে দাঙ্গা এবং আওয়ামী পতিত সরকারের যতগুলো স্বৈরাচার ছিল তাদের টেরোরিস্ট অ্যাটাকের সম্মুখীন হয়েছে পুরো এনসিপি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপরীতে আওয়ামী টেরোরিস্টদের সেই দীর্ঘ সংঘর্ষের একটা পর্যায়ে গিয়ে এনসিপির যত লিডার রয়েছেন, হাসনাত আব্দুল্লাহ, শাহজিদ আলম কিংবা নাহিদ অথবা আক্তার, তাদেরকে মূলত গোপালগঞ্জ সার্কিট হাউসে অবরুদ্ধ করা হয়। সেখান থেকে তাদেরকে সেনাবাহিনীর এপিসিতে মূলত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং জারি করা হয় 144 ধারা। দীর্ঘ এই সময়ে মূলত 4 জনের মৃত্যু হয়ে যায় এবং এটা নিয়ে সবচেয়ে বেশি গন্ডগোল তৈরি হয়েছে সারা দেশ জুড়ে। গোপালগঞ্জে এনসিপি সমাবেশ নিয়ে বিভিন্ন ধরনের গুঞ্জন, বিভিন্ন ধরনের রটনা হচ্ছে। ঠিক একইভাবে বলা হচ্ছে এনসিপি উদ্দেশ্যমূলকভাবে গোপালগঞ্জে গিয়েছে যে একটা ঝামেলা পাকানোর জন্য এবং আগামীর নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য। যদি ডিটেলস ঘাঁটতে যান, গোপালগঞ্জে তাদের শিডিউলটা ছিল অনেক পুরনো এবং সেখানে যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স তারা আগেই নিয়েছিল। আলটিমেটলি গোপালগঞ্জে যাওয়ার সব ধরনের ক্লিয়ারেন্স সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এনসিপিকে পুরোপুরিভাবে দিয়েছে এবং তারা সেখানে গিয়েছে। যাওয়ার পর সেখানে যে গন্ডগোলের জন্ম হয়েছে, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আওয়ামী ফেসিস্টদের রুখে দিতে ব্যর্থ হয়েছে এবং এটা তাদের দায়িত্ব অবহেলা কিংবা
আওয়ামী ফ্যাসিস্টরা যে এত বিশাল আক্রমণ করে বসবে সেটার ইন্টেলিজেন্স না পাওয়া মূলত গোয়েন্দা ব্যর্থতা, এবং সেটা কমপ্লিটলি সেখানে প্রমাণিত হয়ে গেছে। এরপরে সেখানে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে সেটা শুধুমাত্র এনসিপির কর্মকর্তা কিংবা এনসিপির লিডারদেরকেই ভোগায়নি, বরং পুরো গোপালগঞ্জবাসীকে পুরোপুরিভাবে ভুগিয়েছে। ঠিক একইভাবে আওয়ামী টেররিস্টদের উদ্দেশ্য ছিল মূলত সেখান থেকে অস্ত্র লুট করা, যার জন্য তারা মূলত গোপালগঞ্জ কারাগারে পর্যন্ত হামলা করেছে, এবং তাদের টার্গেটও ছিল সেখান থেকে কিছু আসামি ছাড়িয়ে নেওয়া। কিন্তু দীর্ঘ 24 ঘন্টা যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আসলে কার লাভ হয়েছে, কার ক্ষতি হয়েছে, কতটা উত্তপ্ত পরিস্থিতির বেনিফিট কে নিয়েছে, সেটা হচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন। প্রথম দিকে যদি তাকান, এনসিপির যে টার্গেট ছিল যে গোপালগঞ্জে সমাবেশ করা, তারা সেটা করতে পেরেছে। কতটা জনমত তৈরি করতে পেরেছে কিংবা জনপ্রিয় হয়েছে সেটা হয়তো দ্বিতীয় প্রশ্নে আসতে পারে, কিন্তু তারা সেখানে গিয়েছে এবং একটা সমাবেশ করতে পেরেছে। সমাবেশ শেষে মূলত তাদের উপর হামলা হয়েছে। আলটিমেটলি তাদের যে টার্গেট ছিল, গোল ছিল, সেটা তারা সফল করতে পেরেছে, যদিও বিশৃঙ্খলা তৈরি হয়েছে। দ্বিতীয় দিকে যদি তাকান, এই আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে মাথা ছাড়া দিয়েছে গোপালগঞ্জে, তাতে ক্লিয়ারলি প্রমাণ করেছে আওয়ামী লীগ পুরোপুরিভাবে এখনো আশা ধরে রেখেছে দেশের রাজনীতিতে প্রত্যাবর্তন করার জন্য। আওয়ামী লীগ পতিত ছাত্রলীগের যতগুলো চিহ্নিত টেররিস্ট রয়েছে তাদের সবার ঘাঁটি এই মুহূর্তে গোপালগঞ্জে। এটা সেখানে ভিডিও ফুটেজ থেকে শুরু করে সব ধরনের ভিডিও অ্যানালাইসিস করলে ক্লিয়ারলি বোঝা যায় যে তারা সেখানে মূলত সেই ঘাঁটি গেড়ে বসেছে, এবং নতুন করে সেখান থেকেই মূলত পুরো দেশের দিকে নিজেদের পদযাত্রা তৈরি করার চেষ্টা করে যাচ্ছে। যে হামলা তারা গোপালগঞ্জে করেছে সেটা ক্লিয়ারলি শুধুমাত্র এনসিপির উপর হামলা নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ইনফ্রাস্ট্রাকচারের উপর ক্লিয়ার একটা হস্তক্ষেপ করার চেষ্টা করে যাচ্ছে, এবং তাদের প্রেসিজম কায়েম করার জন্য রীতিমতো শক্তি প্রদর্শন করে গেছে। দ্বিতীয়ত, যে হামলা আওয়ামী লীগ করে গেছে কিংবা যে গন্ডগোল তারা তৈরি করেছে, তাতে আগামীর দিনগুলোতে তারা মূলত একটা জিনিস ক্লিয়ারলি প্রমাণ করেছে যে তারা চাইলে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবে, এবং তারা চাইলে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে, এবং তারা চাইলে সেই ভণ্ডুল পরিবেশ তৈরি করে রাজনীতির মাঠে অনাস্থা জন্ম দিতে পারে, এবং এতে করে নির্বাচন পিছিয়ে দেওয়া কিংবা তাদেরকে নির্বাচনে নেওয়ার জন্য বাধ্য করতে পারে। একইভাবে তাদের এই গন্ডগোল পরিস্থিতির মূলত যে অস্থিতিশীল পরিস্থিতির জন্ম দিয়েছে, তাতে সবচেয়ে বেশি ফায়দা লুটবে মূলত ভারত। এই ন্যারেটিভকে কেন্দ্র করে তারা মূলত হিন্দু জেনোসাইডের যে মিথ্যা ন্যারেটিভ রয়েছে সেটাকে ফলো করে প্রচার করবে, এবং এটা তাদের যে মিডিয়া ন্যারেটিভ রয়েছে সেটাকে সবচেয়ে বেশি ফুয়েল করেছে। আগামীর দিনগুলোতে এই ন্যারেটিভকে ভিত্তি করে আওয়ামী লীগ মূলত সবচেয়ে বেশি প্রচারণা চালাবে, পেইড মিডিয়া ক্যাম্পেইন করে যাবে, এবং সারা পৃথিবী জুড়ে এটাই দেখানোর চেষ্টা করে যাবে বাংলাদেশে আওয়ামী লীগ ব্যতীত মাইনরিটি কোনোভাবেই নিরাপদ নয়। তৃতীয়ত, এটা দেখানোর চেষ্টা করা হবে যে সেনাবাহিনীকে সেখানে ব্যবহার করা হয়েছে, সেনাবাহিনী মূলত গুলি ছুটেছে সাধারণ মানুষের উপর, সেনাবাহিনী ইন্টারন্যাশনাল ল ভায়োলেশন করেছে, এবং একইভাবে সেনাবাহিনী হিউম্যান রাইটস ভায়োলেশন করেছে, যার আলটিমেট মিনিংস হচ্ছে আগামীর দিনগুলোতে ইউনাইটেড নেশনে যে পিস কিপিং মিশন রয়েছে সেই মিশনে বাংলাদেশ সেনাবাহিনীকে হয়তোবা অবাঞ্ছিত করার চেষ্টা করতে পারে আওয়ামী লীগ নিজে, এবং সেটার জন্য ইন্টারন্যাশনাল মিডিয়া ক্যাম্পেইন তারা মাস্ট করে যাবে। এবং আপনি ক্লিয়ারলি দেখে গেছেন শত শত টেররিস্ট সম্মিলিত অ্যাটাক করে যে ছাত্রদেরকে হত্যার চেষ্টা করেছে সেটা কোনো ন্যারেটিভে স্থান পায়নি, বরং ক্লিয়ারলি প্রচার করার চেষ্টা করে গেছে সেনাবাহিনী কিভাবে একজন আওয়ামী টেররিস্টকে ধরে নিয়ে এসেছে, এবং ঠিক একইভাবে আওয়ামী টেররিস্টের বিরুদ্ধে সেনাবাহিনী কিভাবে গুলি চালিয়েছে। এই ন্যারেটিভ তারা ফলো করে প্রচার করবে যে সেনাবাহিনী মূলত হিউম্যান রাইটস ভায়োলেশন করেছে বাংলাদেশে, এবং এপি থেকে শুরু করে রয়টার্স কিংবা নিউ ইয়র্ক পোস্ট কিংবা ইন্ডিয়া টুডে যতগুলো নিউজ পেপার রয়েছে সবাই মূলত ঠিক একই জিনিস আওয়ামী লীগের পেইড ক্যাম্পেইন হিসেবে পরিচালনা করবে, এবং এতে করে বাংলাদেশের উপর ইন্টারন্যাশনাল চাপ বৃদ্ধি করা হবে, এবং হিউম্যান রাইটস ভায়োলেশনের নামে বাংলাদেশে মূলত মানবাধিকার সংস্থাগুলো সবচেয়ে বেশি মাথাচাড়া দিয়ে উঠবে, এবং তারা সরকারকে সবচেয়ে বেশি চাপে ফেলবে। চতুর্থত, গতকালকের ঘটনার পরে আওয়ামী লীগের হয়ে ইন্ডিয়া মূলত সবচেয়ে বেশি মাঠে নেমে যাবে, এবং ইন্ডিয়ান সরকার তার যে মিথ্যা ন্যারেটিভ রয়েছে সেটাকে বাস্তবায়ন করার সুযোগ পেয়ে যাবে, এবং বাংলাদেশের উপর চাপ বৃদ্ধি করার জন্য যতগুলো ইন্টারন্যাশনাল কার্ড রয়েছে সবগুলো খেলার চেষ্টা করবে। স্পেশালি ট্রাম্পের হাত ধরে আমেরিকান যে চাপগুলো রয়েছে তার প্রত্যেকটা এখানে অ্যাক্টিভ করার চেষ্টা করে যাবে, এবং ডক্টর ইউনূস চাপে পড়ে যাবেন। আর সেই চাপে ফেলানোর জন্য তারা সবচেয়ে বেশি ব্যবহার করে যাবে মাইনরিটি কার্ড, বিশেষ করে হিন্দু জেনোসাইডের যে মিথ্যা নাটক রয়েছে সেটাকেই তারা এখানে ব্যবহার করে যাবেন। ইন্টারেস্টিংলি, গত 1 বছর ধরে আওয়ামী লীগ যে পুলিশ হত্যার বিচার নিয়ে কথা বলে আসছে, যে পুলিশ হত্যায় মূলত তাদের কাছে সবচেয়ে বড় ফ্যাক্ট হয়ে গিয়েছিল, সেই পুলিশ হত্যার বিপরীতে দাঁড়িয়ে এবার মূলত পুলিশের উপর তারা নিজেরাই হামলা করে বসেছে, এবং পুলিশের উপর হামলাকে মূলত হাতিয়ার হিসেবে তৈরি করার চেষ্টা করে যাচ্ছে। এতে পুরো অস্থিতিশীল পরিস্থিতির ফায়দা লুটবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের কাছে মানুষ মৃত্যু মূলত একটা নাম্বার, যে 4 জন মৃত্যুবরণ করেছে সেই 4 জন মূলত আওয়ামী লীগের কাছে একটা নাম্বার, এবং এই নাম্বারটা আওয়ামী লীগের কাছে সবচেয়ে বড় প্রয়োজন যে তারা এটা ইন্ডিয়াকে দেখাবে, তারা এটা জাতিসংঘে দেখানোর চেষ্টা করে যাবে, তারা এটা আমেরিকার কাছে বিক্রি করার চেষ্টা করে যাবে। ঠিক একইভাবে এটার ফায়দা লুটে মূলত
তারা আগামীর দিনগুলোতে নিজেদেরকে জাস্টিফাই করার চেষ্টা করে যাবে। বাকি অংশের দিকে যদি তাকান, গতকালের পরিস্থিতি ঘোলাটে হওয়ার পর একটা জিনিস তো ক্লিয়ার হয়ে গেছে, দেশে আইন শৃঙ্খলার বাহিনী এখনো পুরোপুরিভাবে স্ট্রং হতে পারেনি। সেটা পুলিশ বলেন, র্যাব বলেন, কিংবা অন্য যে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, তারা কেউই স্ট্রং নয়। শুধুমাত্র সেনাবাহিনীর ব্যাকআপ হলে তারা মূলত কিছুটা সামনে এগিয়ে যেতে পারেন। আমরা ক্লিয়ার ভিডিওতে দেখেছি যেখানে পুলিশ সরাসরি তার দায়িত্ব ছেড়ে চলে যেতে হয়েছে এবং গাড়ি ছেড়ে পালিয়ে যেতে হয়েছে আওয়ামী লীগের পেসিস্টরা যখন অ্যাটাক করেছিল তাদের অ্যাটাক থেকে বাঁচার জন্য। আলটিমেটলি শেষ পর্যন্ত সেনাবাহিনী এসে তাদেরকে রেস্কিউ করেছে এবং পুরো এলাকা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছে। এটা ক্লিয়ার প্রমাণ করে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুধুমাত্র এই ছোট্ট অ্যাটাকে যেভাবে ভেঙে পড়েছে, আগামীর দিনগুলোতে বড় কোনো অ্যাটাক হলে কোনোভাবেই কোনো ধরনের প্রতিরোধ গড়ে তুলতে পারবে না। এতে ভলনারেবল পরিস্থিতি তৈরি করার সব আয়োজন মূলত আওয়ামী লীগ বুঝে গেছে। একটা জিনিস ক্লিয়ার যে একটা যুদ্ধ তৈরি করার আগে সেই যুদ্ধ অনুযায়ী প্রতিপক্ষকে টেস্ট করা হয় যে প্রতিপক্ষ আসলে কতটা স্ট্রং। আওয়ামী লীগ গোপালগঞ্জ দিয়ে মূলত সেই প্রতিপক্ষকে টেস্ট করে নিয়েছে। আওয়ামী লীগের প্রতিপক্ষ না বিএনপি, না এনসিপি, না জামাত। আওয়ামী লীগের প্রতিপক্ষ মূলত বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ র্যাব, বাংলাদেশ সেনাবাহিনী, সবাই। কনক্লুশনে আসেন, গোপালগঞ্জে এত বড় পরিস্থিতি তৈরি কিভাবে হতে পেরেছে? এটা হতে পেরেছে এক কারণে যে আওয়ামী লীগ থাকাকালীন যত ধরনের পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীতে নিয়োগ ছিল তার সবচেয়ে বেশি অংশে ছিল মূলত গোপালগঞ্জ থেকে। গোপালগঞ্জে সেই ঊর্ধ্বতন কর্মকর্তারা মূলত হয় ইন্টেলিজেন্স রিপোর্ট থাকার পরও কোনো অ্যাকশন নেয়নি, অথবা থাকার পরও অ্যাকশন না নেওয়ার জন্য মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্বুদ্ধ করেছে, অথবা সেখানে শক্তি বৃদ্ধি করেনি, কিংবা শক্তি বৃদ্ধি না করার জন্য যত ধরনের আয়োজন আছে তার পুরোটা করে গেছে। আওয়ামী লীগ থাকাকালীন গোপালগঞ্জের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতিতে যতগুলো নিয়োগ হয়েছে তার প্রত্যেকটাই মূলত গোপালগঞ্জ হয়ে কথা বলছে। তারা বাংলাদেশের হয়ে কথা বলছে না, তারা বাংলাদেশের জন্য কোনো কাজ করে না, স্টিল নাও করে না। গোপালগঞ্জের মানুষ এটা বুঝতে ব্যর্থ হয়ে গেছে যে গত 53 বছরে তাদের শহরকে কোনোদিনও প্রথম ক্যাটাগরির শহর হিসেবে স্থান করে নিতে পারেনি। না শেখ মুজিব পেরেছে, না অন্য কোনো লিডার পেরেছে, না হাসিনা করতে পেরেছে। গোপালগঞ্জের মানুষের ভাগ্য গোপালগঞ্জকেই পরিবর্তন করতে হবে। গোপালগঞ্জ যদি মনে করে যে শুধুমাত্র এই ফেসিজমের পাঁচ সেটে তারা মূলত বড় হবে কিংবা উন্নত করবে কিংবা উন্নতির দিকে পা বাড়াবে, তবে সেটা দুর্বিষহ হয়ে উঠবে আগামীর দিনগুলোতে। গোপালগঞ্জের মানুষের উচিত ফেসিজমকে বাদ দিয়ে সত্যের পথে আসা, ন্যায়ের পথে আসা। আওয়ামী লীগ যে ফেসিজম কায়েম করেছে, যে গণহত্যা চালিয়েছে বাংলাদেশে, সেটা সত্য এবং সেটাকে স্বীকার করে আওয়ামী লীগকে ইগনোর করা। আর যদি আওয়ামী লীগকে ইগনোর করতে না পারে, আগামীর দিনগুলোতে আইসোলেটেড গোপালগঞ্জের পরিস্থিতি আরও বেশি খারাপ হবে এবং অন্যান্য ডিস্ট্রিক্টও মূলত আপনাদেরকে কোনোদিন সমর্থন দেবে বলে আমার মনে হচ্ছে না। লাস্ট ফ্যাক্ট এবং ক্লিয়ারলি বলা যায় যে এনসিপি তার কার্যক্রমে হয়তোবা কিছুটা সফল হয়েছে, কিন্তু এখানে ব্যর্থতার পরিমাণে সবচেয়ে বেশি মূলত সারা দেশকে অস্থিতিশীল করে দেওয়া হয়েছে এবং আওয়ামী নেরেটিভ সেখানে বাস্তবায়ন করার সুযোগ পেয়েছে এবং তারা এমন অনেকগুলো এজেন্ডা পেয়ে গেছে যেগুলোকে মূলত দেশের বাইরে বিক্রি করবে এবং দেশকে অস্থিতিশীল করার সব আয়োজন করে যাবে। একই সময় তারা যে টেস্ট অলরেডি করে ফেলেছে যে আইনশৃঙ্খলা কতটা ভলনারেবল, এটাকে তারা পুঁজি করে আগামীর দিনগুলোতে অন্যান্য জেলাতেও ঠিক একই ধরনের আন্দোলনের ডাক দিতে পারে, যাতে করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও বেশি আগ্রাসী হওয়ার চান্স তৈরি হবে এবং এতে করে মানবতা বিরোধী সংগঠনগুলো মূলত সরকারকে চেপে বসবে এবং আগামীর নির্বাচনটাও হয়তো এই কারণে বানচাল হয়ে যেতে পারে। এবং এটা যদি এনসিপির এজেন্ডা হয়, তবে এনসিপি সবচেয়ে খারাপ কাজটাই অলরেডি করে ফেলেছে এবং বিএনপি যদি এখানে মূলত সরকারের সাথে সহযোগিতা করে আগামীর নির্বাচন ঠিকঠাক মতো করতে, আয়োজন করতে বিএনপির মতো দল কোনোভাবে নির্বাচন আদায় করে নিতে ব্যর্থ হয়ে যায়, তবে আগামীর দিনগুলোতে বিএনপিও নিশ্চিহ্ন হয়ে যাবে এবং এখানে মাথাছাড়া দিয়ে উঠবে মূলত আফগানি শাসনের যে স্বপ্ন দেখে যাচ্ছেন কিছু মানুষ, তাদের এজেন্ডা, এবং তারা সেটা হয়তোবা করার চেষ্টাই করে যাচ্ছে এই মুহূর্তে। সো বি কেয়ারফুল আগামীর দিনগুলোতে বাংলাদেশকে নিয়ে। এবং আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, হয়তো এনসিপি কিছুটা সফল, কিন্তু আমি এখানে ব্যর্থতা অনেকাংশে দেখি এবং আওয়ামী লীগের দুর্গ ভেঙে সেখানে বড় কোনো ভোট ব্যাংক তৈরি করা সবচেয়ে কঠিন কাজ, হয়তো কয়েক দশকের কাজও এটা, কিন্তু এনসিপি চেষ্টা করেছে, এটা নিশ্চিতভাবে এনসিপিকে ক্রেডিট দিতে হবে। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানান। পাশাপাশি আপনার যত কথা আছে আমার কাছে পৌঁছানোর জন্য ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিংবা টেলিগ্রামেও কানেক্ট হয়ে যেতে পারেন। এনজয় করুন পরের একটা ভিডিও। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।